আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার স্বাগতম জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন মজার রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ তরকারি। আজকের এই পেঁপে নিরামিষ তরকারিটা নতুন বা কঠিন রেসিপি না। এই পেঁপের রেসিপিটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি বা করে থাকি। তবে আজকে আমি যে পদ্ধতিতে পেঁপে নিরামিষ তরকারিটা রান্না করব, যারা পেঁপে তরকারি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটি খাবেন। আজকে নিরামিষ পেঁপের তরকারিটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে সহজ লাগবে, ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই তরকারিটা রান্না করতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে আমি এই রান্নাটি করার জন্য এখানে বড় সাইজের একটি পেঁপে নিয়েছি, আর পেঁপেটি 1 কেজির ওজনের ছিল। তো পেঁপেটিকে আমি আগে খোসাটা ছাড়িয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর গ্রেটারের যে বড় অংশ সেটা দিয়ে কিন্তু আমি এটা গ্রেট করে নিয়েছি। এবার একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। সেই জন্য এখানে একটা বাটিতে নিয়েছি প্রথমে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া, তার সাথে আরও নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ জিরার গুঁড়া, তার সাথে আরও নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এই মশলার ভিতরে সামান্য পানি দিয়ে আমি সব মশলাটুকু করে একটা পেস্ট তৈরি করে নিব। তো এখানে আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। সেই জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল। তবে আজকে এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেল দিয়ে করে নিতে পারবেন। এবার তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চীনাবাদাম। এবার আমি চুলার আঁচটা হাইতে রেখে বাদামগুলো লাল লাল করে ভেজে নিব। তো চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু আমি বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়েছে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে কিছু আলু, আর আলুগুলোকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। এবার এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এবার এই লবণ আর হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। আর এই আলুগুলোকে আমি হাই হিটে ভেজে নিব। তো এই আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পরও প্যানের ভিতরে কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে, আমি সেই তেলের সাথে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরা দারচিনি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ, আর এলাচ 2টা আমি মুখ ফাটিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর তেজপাতাটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরা। এবারে গোটা মশলাগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নিব। তো গোটা মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি 10 থেকে 15 সেকেন্ডের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ নারকেল কোড়ানো। তো এখানে কিন্তু আমি নারকেল কোড়ানোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটা নারকেলটা পেস্ট করেও দিতে পারবেন। এবারে মশলাগুলোকে আমি নারকেলের সাথে হালকা আঁচে ভেজে নিব। তো নারকেলটা ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। এবারে আদাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আদা থেকে যতক্ষণে কাঁচা ঘ্রাণটা চলে না যাবে ততক্ষণে কিন্তু আমি এখানে ভেজে নেব। আদাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আগ থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো সম্পূর্ণ মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এবারে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তবে এ পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন ওই পর্যায়ে দিয়ে দেব আমি আগ থেকে গ্রেট করে রাখা কাঁচা পেঁপে। এবার এই মশলার সাথে পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো মশলাটার সাথে কিন্তু পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পেঁপেটা খুব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব। তো এই পেঁপেটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি, আর মাঝে একবার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু পেঁপেটাতে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি বা পেঁপে থেকে কোনো প্রকার পানি বের হয়নি, সেই জন্য আমি ঢাকনাটা তুলে মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে এটা নিচে লেগে না যায়। তো পেঁপেটা আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদামগুলো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি। তবে এখানে কিন্তু আপনারা ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবারে পেঁপে, বাদাম আর কাঁচামরিচগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
তো সবকিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি। যেহেতু পেঁপে থেকে তেমন একটা পানি বের হয়নি, তাই এখানে আমি পানিটা দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। তবে পেঁপে কষানোর সময় যদি পানিটা বের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এখানে আমার পেঁপেটা থেকে কোনো প্রকার পানি বের হয়নি, সেজন্য এখানে আমি পানিটা দিয়েছি। পানিটা দেওয়ার পরে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, আলুটা সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত। তো প্রায় আমি 5 থেকে 6 মিনিটের পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার আলুটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি কিছু আলু এভাবে করে ভেঙে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি এভাবে করে কিছু আলু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁপেটা খেতে আরও বেশি ভালো লাগে। আলুগুলো ভেঙে দেওয়ার পরে আমি পেঁপেটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁপেটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। তো ঘিটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে পেঁপেটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের পেঁপে ঘন্ট। তবে আমি পেঁপেটা চুলা থেকে এবার তুলে নেব। তুলে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। তবে এই ধনিয়া পাতাটা দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল। আপনাদের যদি ভালো লাগে তাহলে ধনিয়া পাতাটা দিবেন, না লাগলে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কিন্তু এখানে আপনারা সামান্য একটু গরম মশলা দিলেও কিন্তু দিতে পারেন। তো এবার ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো চিনি। যেহেতু এটা আমি পেঁপে ঘন্ট করছি, তাছাড়া পেঁপেটা কিন্তু সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে খুবই ভালো লাগে। তো চিনিটা দিয়ে কিন্তু আমি খুবই সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ফাইনালি তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পেঁপে ঘন্ট। এই পেঁপে ঘন্টটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে নিরামিষ পেঁপে ঘন্টটা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকে এই নিরামিষ পেঁপে ঘন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।